তারা যখন খেলতো 98-এ, আমি তখন বল বয় ছিলাম এবং ওই ছবিগুলো যখন দেখালাম, টেন্ডুলকারে যখন দেখালাম যে 98-এ আমি বল বয় ছিলাম এবং 2001-এ আমি বাংলাদেশের হয়ে খেলেছি, তো এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট আমার জন্য। এবং সেম জিনিস টেন্ডুলকারের লাইফেও হয়েছে। ইন্ডিয়ার সাথে যদি আপনি ভালো খেলেন তাহলে আপনার ফোকাসটা বেশি হবে, এটা স্বাভাবিক। আপনি অন্য অন্য টেস্ট প্লেয়িং এর সাথে ভালো খেলেন, একটা রেসপেক্ট পাবেন, আর ইন্ডিয়ার সাথে খেললে আপনার রেসপেক্টটা ডিফারেন্ট। যেমন আমি আমার জন্য একটা বড় গর্বের বিষয় ছিল যে আমার রোল মডেল ছিল আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশে, আর সচিন টেন্ডুলকার। তো সচিন টেন্ডুলকার তো খেলছিলই, আর বুলবুল ভাই করেছিলেন বাংলাদেশের হয়ে 145। তো ওনার রেকর্ড 4 বছর ছিল, তো ওইটা আমি ভেঙেছি। ঠিক তো সবাইকে শুভেচ্ছা। আসলে তো এখন ইন্ট্রো দেওয়ার কিছু নাই, যেহেতু আশরাফুল সঙ্গে বসা, তো একটু উপযোগিতাটা বলি। এখন তো সামনে আমাদের টেস্ট সিরিজ ইন্ডিয়ার বিপক্ষে। তো ইন্ডিয়া, টেস্ট আর বাংলাদেশ, এই তিনটা শব্দ আসলে দুটো ইনিংস আপনি ভুলতে পারবেন না। এক হচ্ছে বুলবুল ভাইয়ের সেই ইনিংসটা, অভিষেক টেস্টে, আর একটা হচ্ছে আশরাফুলের 158। আমরা একটু 158-এর গল্পটা শুনবো বলে আমি আজকে দৌড়ায় আসছি আশরাফুলকে ধরতে। আশরাফুল কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আশরাফুল, মানে আমার খুব ওই ম্যাচটা নিয়ে আমার খুব স্মৃতি আছে যে আপনি যতক্ষণ ব্যাট করছেন ততক্ষণ পর্যন্ত আমি ওই এক জায়গায় বসা ছিলাম, ওখান থেকে কোথাও মুভ করি নাই। তো আপনি একটু ওই ইনিংসটার কথা বলেন, কেমন ছিল চিটাগাংয়ের সেই ইনিংসটা? না, এটা তো 2005-এ 4-5-এ আপনার এমএআজি স্টেডিয়ামে, 2004-এ, হ্যাঁ 2004-এ এমএআজি স্টেডিয়ামে ছিল। তো ইন্ডিয়া আগে ব্যাটিং করেছিলেন, 550+ রান করেছিলেন। তো আমরা ব্যাটিংয়ে গেলাম। আমরা যখন ব্যাটিংয়ে গেলাম, ডে 3 ছিল আমার মনে হয়। ডে 3-তে যখন গেলাম, আমি উইকেটটা দেখেছিলাম পুরো ক্র্যাক ছিল। আচ্ছা। আর এত বড় বড় গ্যাপ ছিল, এক একটা স্পটে এরকম গ্যাপ ছিল। আর তখন আমি স্টাম্পের সোজা দাঁড়ালাম, এক স্টাম্প থেকে আরেক স্টাম্প দেখছিলাম যে আসলে ওই সোজা কোনো ক্র্যাক আছে কিনা। ওই সোজা কোনো ক্র্যাক ছিল না, একদম প্লেন ছিল। আর বাকি আশেপাশে এত বড় বড় ক্র্যাক, এত বড় বড়। তো আমি ওই সময়, এর আগের টেস্টে আমি বঙ্গবন্ধু স্টেডিয়ামে নট আউট ছিলাম। ওই খেলার আগে টেন্ডুলকারের সাথে গল্প করছিলাম যে আমার কেরিয়ার বিষয়, যে এভরি সিরিজে আমি একটা ভালো ইনিংস খেলি। তো আবার ওই টেস্টের আগে আগ্রাবাদ হোটেলে যে তার সাথে আবার কথা বলছি যে সচিন ভাই, আমার তো এভরি সিরিজে একটা ভালো ইনিংস হয়, তো এখন কি হবে? তো তখন বললো যে তুমি এটা নিয়ে চিন্তা করো না, আর হয়তোবা তোমার স্ট্রং পয়েন্ট নিয়ে তুমি চিন্তা করো, যেটা মারবা, ছাড়বা, এইভাবে প্ল্যান করে খেলো। তো যখন তারা 550-এর উপরে রান করলো, 3টা 100, গম্ভীর, গাঙ্গুলি, লাক্সমান বা রাহুল দ্রাবিড় করেছিল। তো তারপরে তো ব্যাটিংয়ে গেলাম। তো আমরা খেলার আগে প্রত্যেকদিন সকালে অনেকে আমরা নেট করতাম। ডেভ ওয়াটমোর জিজ্ঞেস করছিল আমাকে যে কি নেট করবা কিনা। তো আমি ওই দিন আসলে নেট করি না, আমি জাস্ট উইকেটে গেলাম, যে 3 উইকেট সোজা দেখলাম, দেখে মনে হলো যে না, 3 উইকেটে কোনো ক্র্যাক নাই, আমি জাস্ট উইকেটের বলটা খেলবো, বাইরের বল খেলবো না। পরে তো আলহামদুলিল্লাহ লাঞ্চের মধ্যে আমার ব্যাটিং আমি করলাম, তখন আমার রান মনে হয় 68 ছিল। লাঞ্চের পরে যখন গেলাম, টি এর আগে আমার 92 করে ফেলেছিলাম। 2 সেশনে 92 হয়ে গেছে। হ্যাঁ, তো না অলমোস্ট 150-র মতন হয়ে গেল। আপনার বোলিং অ্যাটাকটা ছিল চমৎকার, জহির খান, হরভজন, অনিল কুম্বলে এবং ইরফান পাঠান। তখন নতুন ইরফান পাঠান নতুন বলে সুইং করায়, ভিতরে ঢুকায়, অলমোস্ট 140-তে বল করে, অসাধারণ একটা বোলিং অ্যাটাক ছিল। তো জাস্ট আমি আমার ন্যাচারাল গেম খেলার চেষ্টা করেছি, যেহেতু আমি প্রথম টেস্টে রান করেছিলাম। তো সেকেন্ড টেস্টে টেন্ডুলকারের সাথে কথাও বললাম। তো আমি আমার ন্যাচারাল গেমটা খেলার চেষ্টা করেছি, বাজে বলগুলো পানিশ করার চেষ্টা করেছি। কিছু কিছু ওভারে যেমন আমি জহির খানকে পরপর 3 বলে 3-4 মেরেছিলাম, ইরফান পাঠানকে 3 বলে 3-4 মেরেছিলাম, অনিল কুম্বলের টানা 4 মারছে। হ্যাঁ, টানা 3 বলে সবচেয়ে বেশি পিটাইছিলেন। তো ওই সময় আসলে যেহেতু আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে আমি আসলে বলার যখন বল করে স্পিনাররা, তাদের হাতটা আমি রিড করার শিখেছিলাম একদম ছোটবেলা থেকে। হোয়াইট স্যারের
একাডেমি অঙ্কুর ক্রিকেটার্সে বড় হওয়ার পিছনে এটাই আমার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট ছিল, যে বলার কি করছে এটা আমি আগে থেকে হাত দেখলে বলতে পারি। এই কারণে আমার জন্য সহজ ছিল এই অনিল কুম্বলে বলেন, হরভজন, ওদের খেলাটা আর কি। তো হ্যাঁ, পরে তো ম্যাচ শেষে তো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বললাম, যদি আমরা ইনিংসে হেরে গেছিলাম। এটা খুব বিরল ব্যাপার যে ইনিংস ব্যবধানে হারার পরেও একটা ইনিংস আপনাকে ম্যান অফ দ্য ম্যাচ এনে দিল। না, ওই ইনিংসটা আসলে যারা দেখছিল ওই সময়, আমি মনে করি যে, এবং একটা আমাদের জন্য আমার জন্য একটা বড় গর্বের বিষয় ছিল যে আমার রোল মডেল ছিল আমিনুল ইসলাম বুলবুল ভাই বাংলাদেশে, আর সচিন টেন্ডুলকার। তো সচিন টেন্ডুলকার তো খেলছিলই, আর বুলবুল ভাই করেছিলেন বাংলাদেশের হয়ে 145। তো ওনার রেকর্ড 4 বছর ছিল, তো ওইটা আমি ভেঙেছি। ঠিক, তো ওইটা ভাঙার পরে প্রায় 10 বছর পরে আবার আমি 190 করলাম শ্রীলঙ্কার মাটিতে, পরের দিন আবার মুশফিক 200 করলো। তো ভালো লাগছে। আর কি অন্যরকম একটা ফিলিংস ছিল। আপনি কোন ইনিংসটারে আগায় রাখবেন যদি টেস্টের সেরা ইনিংস বলতে হয়, তাহলে কি অভিষেক সেঞ্চুরিটা নাকি এইটা? না, দেখেন, আমার এক একটা সেঞ্চুরি বাংলাদেশের জন্য এক একটা মুহূর্ত ছিল আমি মনে করি, এবং আমার জন্য। কিন্তু অভিষেক টেস্টটা তো আমাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচয় করেছেন, কিন্তু ইন্ডিয়ার টেস্টটা আসলে যারা দেখেছেন আমি শিওর যে তারা এখনো ভিজুয়ালাইজ করতে পারে যে ওই ইনিংসটা আমার কাছে মনে হয় কি অসাধারণ সব শট, আর সব ক্রিকেটিং শট ছিল, এবং বোলিং অ্যাটাকটা এখন হয়তো মনে হবে দুর্বল, কিন্তু ওই সময় পিক বোলিং অ্যাটাক। যেমন আপনি হরভজনের মনে হয়েছিল যে খুব টার্গেট করে পিটাচ্ছেন, ও যখনই আসতেছে ও টানা স্পেল করতেই পারতেছিল না আপনার পিটানোর। না, আমি আসলে সবগুলো বলার যে শুধু হরভজন না, আপনি যদি দেখেন অনিল কুম্বলের আমি পরপর 3 বলে 3-4 মারার পরে 4 নম্বর বলটা আমি মিস করার পরে 1 রান নিয়েছি। তো তখন সে আর কি, আমি নিজের সাথে নিজে বলতেছি কি মিস করলাম, ও বলতেছে সব বল মারবা আর কি। আচ্ছা, তো এরকম ছিল, প্রত্যেকটা বলারই আমার জন্য কমফোর্টেবল ছিল। আমার যতদূর মনে পড়ে আপনি 92 রানে দাঁড়ায় পরপর 2টা 4 মারছিলেন হরভজনই বোধহয় মেরে আপনি সেঞ্চুরি করেছিলেন। তো ওই নার্ভ লাগে নাই যে এই জায়গায়? না, নার্ভ লাগে নাই কেন, আসলে লাঞ্চের পরে 2 ঘন্টা আমি 92 করেছিলাম আর কি। জহির খান বলেন, ইরফান পাঠান, তাদেরকে প্রত্যেক বল এমন না যে আমি স্লগ করেছি, আমি ক্রিকেটিং শট, যেহেতু আমি প্রচুর খেলা ফলো করতাম একদম ছোটবেলা থেকে, সেই কারণে আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে আমি কোন বলার কি বল করে, নতুন বলে কি ঢুকাচ্ছে, পুরান বলে সে কি করতে পারে, এই জিনিসগুলো যখন আপনি জানতে পারবেন আগে থেকেই, তখন কিন্তু যেটা আর কি আমি সবসময় আমাদের ড্রেসিং রুমে আমি বলতাম যে আজকে আমার প্রশ্ন কমন ছিল। আচ্ছা, বুঝছেন আর কি, প্রশ্ন কমন হলে যতটা ইজি হয় আনসার দেওয়াটা, খেলার মাঠেও যদি আপনি প্রশ্ন আর কি আপনি যদি জানতে পারেন যে এই বলটা, হ্যাঁ অনেক সময় আপনি মিস করবেন, কিন্তু ম্যাক্সিমাম সময় আপনি কি বলারের রান আপ দেখে, জাম্প দেখে হয়তো আপনি রিড করতে পারবেন যে এই বলটা এইটা হচ্ছে, এইটা হবে। তো তখন আর কি কাজটা খুব সহজ হয়ে যায়। আপনি যখন উইকেটে গেছিলেন তখন বোধহয় 3 উইকেট পড়ে গেছিল 13 বা 14 রানে, তারপর আপনি থাকতে রকিবুল্লাহ আউট হয়ে গেল, 4 উইকেট কুইক চলে গেল। তো ওই রকম সময় নিজের খেলাটা খেলে যাওয়া, এই কি কোনো সময় মনে হয় যে না একটু করে নিজের খেলাটা? না, প্রথম 2 ঘন্টায় কিন্তু আমি অত অ্যাগ্রেসিভ ছিলাম না। প্রথম 2 ঘন্টা আমি খুব বল টু বলই খেলেছি, সারভাইভ করার চেষ্টা করেছি, বাজে বলগুলা পানিশ করার চেষ্টা করেছি। পরের 2 ঘন্টা যখন আমি লাঞ্চের পরে গিয়েছিলাম, তখন আসলে আমার কাছে খুব সহজ মনে হয়েছিল আর কি। প্রথমে তো আসলে নতুন বল ছিল, এক্সট্রা একটা বাউন্স ছিল, সুইং ছিল। যখন নতুন বল আপনি সারভাইভ করে ফেলবেন, টেস্ট ক্রিকেটের মজাটাই কিন্তু সেখানে। আপনি তখন আসলে যেভাবে ডোমিনেট করতে চাইবেন সেভাবে, কারণ এখানে কোনো তাড়া নাই, আপনি চাইলেই ম্যাডেন দিতে পারেন, আপনি চাইলে পানিশ করতে পারেন। অন্য 2টা ফরম্যাটে কিন্তু একটা তাড়া থাকে রান রেটের, এখানে কিন্তু কোনো তাড়া নাই। এখানে যদি আপনার বেসিকটা স্ট্রং থাকে তখন রান করাটা খুব সহজ হয়ে যায়। তো আমি লাকি যে আমার ছোটবেলা থেকে ওয়াইস স্যারের স্টুডেন্ট হওয়ার কারণে আমার বেসিকটা স্ট্রং ছিল। আমি যে জন্য দেখা গেছে মুরলীধরনের এগেইনস্টেও আপনি কি অসাধারণ, ওইটাই আপনাকে শুরুতে বলছিলাম যে আমাদের একাডেমিতে এত কোয়ালিটি প্লেয়ার ছিল আর কি, এত ভ্যারাইটিস বলার ছিল, ওদের বল খেলে আমার জন্য আসলে খুব সহজ ছিল আর মুরলীধরন বলেন, অনিল কুম্বলে, হরভজন, তাদের খেলাটা আমার জন্য খুব সহজ। এখানে একজন বোলারের কথা একটু অপ্রাসঙ্গিক হলো, ওই যে ইব্রাহিম সাগর আপনার বন্ধু ছিল, মুরলীধরনের মতো বল করতো। মুরলীধরন না, তার দোসরাটা সে শাকলেন মোস্তাকের কাছ থেকে শিখেছিলেন, এবং তার বল আমি ফেস করে করে আমার জন্য
মুরালির দোসরা খেলাটা সহজ হয়ে গেছে। আচ্ছা, ওই ট্যুরে কি 2004-এর ওই ট্যুরে কি সচিন আপনার বাসায় গেছিল? সচিন আমার বাসায় 2009-এ আইপিএল খেলতে গেলাম, তারপরে এসে আমাদের যে সিরিজটা ছিল 2009-10-এ আমার বাসায় গিয়েছে। আপনার সঙ্গে তো সচিন হরভজন ওদের এমনিতেই অসাধারণ একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, না ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ছিল, কারণ জানে তারা যখন খেলতো 98-এ আমি তখন বল বয় ছিলাম, এবং ওই ছবিগুলা যখন দেখালাম টেন্ডুলকারে যখন দেখালাম যে 98-এ আমি বল বয় ছিলাম এবং 2001-এ আমি বাংলাদেশের হয়ে খেলেছি, তো এটা তো বিরাট একটা অ্যাচিভমেন্ট আমার জন্য, এবং সেম জিনিস টেন্ডুলকারের লাইফে হয়েছে। তো সেই কারণে আসলে আলাদা একটা সম্মান আমি পেয়েছি আর কি। ইন্ডিয়ার বিপক্ষে আপনার আরেকটা ছোট ইনিংস আমার খুব মনে পড়ে, এই মিরপুরে খেলছিলেন 67 ওই যে ওইটা ফার্স্ট 50 ছিল, মানে পিটাইলেন। জি, ওইটা আপনার ঈশান শর্মার তার প্রথম ম্যাচ ছিল, তো তাকেও একেবারে 3-4টা চার মারার পরে সে ফলো থ্রুতে পড়ে গিয়েছিলেন। তো হ্যাঁ, ওই ম্যাচটা আমাদের, ওইটা তো 3 উইকেট পড়ে গিয়েছিল 15 রানে। তো যেহেতু তারা অ্যাটাকিং করছিল, আমি জাস্ট আমার বেসিক ক্রিকেট খেলার চেষ্টা করেছিলাম। ওই 50টা ফাস্টেস্ট 50 ছিল, এখনো আছে আর কি, টাইমের দিকে মনে হয় এখনো ফাস্টেস্ট আছে, আর ওইটা তো বাংলাদেশের এখনো ফাস্টেস্ট 50 হিসাবে আছে। না, ইন্ডিয়ার বিপক্ষে কি বাড়তি একটা ইন্সপিরেশন কাজ করতো এইটা? হ্যাঁ, আমাদের ওই সময় আমরা কি চিন্তা করতাম, ইন্ডিয়ার সাথে যদি আপনি ভালো খেলেন তাহলে আপনার ফোকাসটা বেশি হবে, এটা স্বাভাবিক। আপনি অন্য টেস্ট প্লেয়িং এর সাথে ভালো খেলেন, একটা রেসপেক্ট পাবেন, আর ইন্ডিয়ার সাথে খেললে আপনার রেসপেক্টটা ডিফারেন্ট। যেমন আমি 2004-এ 158 করার পরে তারা একটা স্টার স্পোর্টস ESPN কিন্তু একটা পোস্টার বের করেছিল, মাইকেল শুমাকার, বেকহাম, সচিন টেন্ডুলকার, আমি, টাইগার উড, তাদের মাঝখানে আমার ছবি দিয়ে। তো ইন্ডিয়ার সাথে আপনি যদি যখনই ভালো খেলবেন তখনই আপনার আলাদা একটা রেসপেক্ট আপনি ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যায় আর কি। লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে কখনো পেছন ফিরে মনে হয় যে এই 158 বা অভিষেক সেঞ্চুরি এইগুলোর মতো যদি একটু রেগুলার থাকতো তাহলে তো সচিনদের কাতারেই আপনার নাম থাকার কথা ছিল। তো ডেফিনেটলি ওইভাবে হতে পারলে তো ওইটাই তো মিসিং, ওইটা তো মিসিং। তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক। বাংলাদেশের হয়ে শুরুর দিকে যে জয়গুলা হয়েছিল সেইখানে অবদান রাখতে পেরে, এবং আলহামদুলিল্লাহ করতে পারলে ভালো লাগতো, করতে পারিনি, যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা আশরাফুলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে মূলত ইন্ডিয়ার বিপক্ষে খেলার স্মৃতিচারণ হলো। আমরা 2-1 দিনের মধ্যে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের করণীয় কি সেটা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। আজকের মতো সবাইকে শুভেচ্ছা।